আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নিজেদের মর্যাদা ক্ষুণ্ণ করে নিরাপত্তা ঝুঁকি নিয়ে ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, আসিফ নজরুল। ভেন্যু পরিবর্তনে এখনো মেলেনি আইসিসির সাড়া। ২৮ ঘণ্টায়ও পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হয়নি যোগসু কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের। ২৩টি কেন্দ্রের ফলাফলে ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে ছাত্র শিবির। ৪ দিনের সফরে রোববার উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান। নিরাপত্তা চেয়ে সরকারের কাছে চিঠি। দেশের মানুষের অধিকারের প্রশ্নে আপোষ করেননি খালেদা জিয়া, মন্তব্য আমির খুসরুর। অতীতের মতো পাতানো নির্বাচন হলে অস্তিত্বের সংকটে পড়বে দেশ, শঙ্কা জামাতের। জরাজীর্ণ নির্বাচন ব্যবস্থাকে ভালোর দিকে নেয়ার চেষ্টা করছে কমিশন, ইসি সানাউল্লাহ। ভোটে অংশগ্রহণ অনিশ্চিত জাতীয় পার্টির। নির্বাচনের পরিবেশ না থাকার অজুহাতে প্রার্থী দেয়নি আনোয়ার হোসেন মঞ্জুর জেপি। এবং যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশ। ব্যবসা ও ভ্রমণ ভিসায় জামানত দিতে হবে সর্বোচ্চ $১৫,০০০। ২১ জানুয়ারি থেকে কার্যকর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিজেদের মর্যাদা ক্ষুণ্ণ করে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, এমনকি রাষ্ট্রীয় নিরাপত্তা দিলেও না। সচিবালয়ে বিসিবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আগামীকালকের মধ্যে আইসিসিকে আবারও দেয়া হবে চিঠি। এ সময় বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ভেন্যু পরিবর্তনে আইসিসিতে আবেদনের এখনও সাড়া পাওয়া যায়নি। ভারতে খেলতে হবে এমন বিষয়ে বিসিবি সভাপতি জানান, প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। পরাগ আরমানের রিপোর্ট। ভারতে টি-20 বিশ্বকাপে খেলতে শেষ পর্যন্ত বাংলাদেশ দল যাবে কিনা এ বিষয়ে পরামর্শের জন্য কয়েকজন পরিচালক সহ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। খেলার বর্তমান পরিবেশ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, নিজেদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কিছু করে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে বর্তমানে খেলার পরিবেশ নেই। এই কথা বুঝিয়ে শিগগিরই আইসিসিকে চিঠি দেবে ক্রীড়া মন্ত্রণালয়। জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। যেখানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে কলকাতা টিমকে যে এই প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, ওনাকে তোমার টিম থেকে বাদ দাও, এটাই তো একটা ট্যাসিট রেকগনিশন যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই। আমরা আশা করি আমরা আইসিসিকে বুঝাতে সক্ষম হব এবং আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদয়তার সাথে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যে অর্জনটা করেছি সেই টি-20 বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দিবে। এই সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, নিরাপত্তার খাতিরেই হাইব্রিড মডেলে খেলা হচ্ছে আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে। তিনি আরও জানান, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদনে এখনও সাড়া দেয়নি আইসিসি। আমাদের যে কোনো বিদেশ ট্রিপে যাওয়ার সময় আমাদের গভর্নমেন্ট অর্ডার লাগে, তো সেই অর্ডারটার পজিশনটা আমরা জানতে এসেছিলাম। আমরা জেনে গিয়েছি যে আমরা সকলে একসাথে এই যে সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস। আপনারা জানেন যে আমাদের টিম স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে। আমাদের কিন্তু এই বিপিএলটা অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু ওয়ান অফ দ্য রিজন যে টি-20 ফরম্যাটে আমাদের টিমটা যেন ইউজ টু হয়, সব কিছু আমাদের দিক থেকে আমরা প্রস্তুতি রাখছি। সো আমাদের এখানে কোনো ছাড় নেই। এর আগে গত রাতে ক্রিকেট ওয়েবসাইট ESPN ক্রিকইনফো দাবি করে, আইসিসি ভার্চুয়াল বৈঠকে বিসিবিকে স্পষ্ট করে জানিয়েছে যে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোথাও সরিয়ে নেওয়া সম্ভব নয়। বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। বিসিবি সভাপতি জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এই যে একটা প্রোপাগান্ডা চলছে যে আইসিসি আমাদেরকে জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব না, এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের কারোর সাথে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
ভোট গ্রহণের পর ২৮ ঘণ্টায়ও পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যক্ষ নির্বাচনের। যান্ত্রিক ত্রুটির কারণে ওএম-এর মেশিনের পাশাপাশি ভোট গণনা হচ্ছে হাতেও। এখন পর্যন্ত ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। রাত গড়িয়ে যেতে পারে পুরো ফল পেতে। এ পর্যন্ত মোট ২৩টি কেন্দ্রের ফল অনুযায়ী ভিপি পদে ইসলামী ছাত্র শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন ২,৮১৯ ভোট, বিপরীতে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী AKM রাকিব পেয়েছেন ২,৬৯১ ভোট। জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। প্রথমবারের মতো মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যক্ষ নির্বাচন। প্রার্থীদের পাল্টাপাল্টি কিছু অভিযোগ থাকলেও মোটামুটি সুষ্ঠুভাবেই প্রতিনিধি নির্বাচনে ভোট দেন শিক্ষার্থীরা। কিন্তু বিপত্তি দেখা দেয় ভোট গণনায়। নিয়ম অনুযায়ী ভোট শেষের পরপরই গণনা শুরু হওয়ার কথা থাকলেও রাত ৯টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে গণনা কার্যক্রম শুরু হয়নি। পরে মঙ্গলবার রাত ৯:৩০টার দিকে ভোট গণনার মেশিনে দেখা দেয় কারিগরি ত্রুটি। ২ মেশিনে আসে ২ ফল। ফলে গণনা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ওএমআর মেশিনে আমরা ৩ দিন ট্রায়াল করেছি। এই ট্রায়ালে আমাদের কোনো সমস্যা ছিল না। টেকনিক্যাল ত্রুটি ধরা পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। পরে মেশিনের পাশাপাশি হাতেও গণনার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। বেশ কিছু সময় বিরতি দিয়ে রাত ১২টার পর ভোট গণনা শুরু হয়। অপু মুন্সি ২৮, নওশিন নাওয়ার জয়া ২১। এর আগে রাত ১০টার দিকে উপাচার্যের কনফারেন্স রুমে ভিপি ও জিএস প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়। যক্ষ নির্বাচনে মোট ভোটার ১৬,৩৬৫ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২১টি পদে ১৫৭ জন এবং হল সংসদের ১৩টি পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। হলের শিক্ষার্থীরা হল সংসদের পাশাপাশি কেন্দ্রীয় সংসদের জন্য আলাদা ব্যালটে ভোট দেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, ফলাফল ঘোষণার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। পুনম, আপনাকে ধন্যবাদ। আমি যখন আপনার সঙ্গে কথা বলছি তখন ২৬তম সায়েম জানিয়েছেন যে ২৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে ২৬তম কেন্দ্রের ফলাফল অর্থাৎ ইংরেজি বিভাগের ফলাফল এখানে ঘোষণা করা হচ্ছে। ইংরেজি বিভাগের ফলাফল ঘোষণা করা হচ্ছে। সেই ফলাফলটি আপনি শুনতে পাচ্ছেন এই মুহূর্তে। আর আমি আপনাকে ফলের বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি যে রিয়াজুল ইসলাম তিনি ২৯৮৩ ভোট পেয়েছেন। অপরদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি, যিনি ছাত্রদলের সাথে সমন্বিতভাবে প্যানেল দিয়েছেন, AKM রাকিব, তিনি পেয়েছেন ২৯০৩ ভোট। অর্থাৎ ২৫টি কেন্দ্রের ফলাফলে ৮০ ভোটে এগিয়ে ছিলেন শিবিরের প্রার্থী রিয়াজুল ইসলাম। অন্যদিকে আমরা জিএস পদে শিবিরের প্রার্থী আব্দুল আলিম আরিফ, তিনি পেয়েছেন ২৯৮২ এবং খাদিজাতুল কোবরা, তিনি ছাত্রদলের প্রার্থী, তিনি পেয়েছেন ১২১৩। অন্যদিকে শিবিরের প্রার্থী হিসাবে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৬ ভোট। অন্যদিকে ছাত্রদলের প্রার্থী BM আতিকুর তানজিল, তিনি পেয়েছেন ২০২০ ভোট। এছাড়া অন্যান্য যে পদগুলো রয়েছে সম্পাদকীয়, তার মধ্যে সংস্কৃতি সম্পাদক গুলো পদে শিবিরের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। কেন্দ্র পর্যন্ত তিনি যে পিছিয়ে ছিলেন, তার পিছিয়ে পড়াটা তিনি উঠিয়ে আনতে পেরেছেন। এই ধারা অব্যাহত থাকলে কে জেতে তা বোঝার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কারণ একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিপি পদে, এ বিষয়ে বলার কোনো সন্দেহের অবকাশ নেই। তবে অন্যান্য যে পদগুলো রয়েছে, জিএস, এজিএস থেকে শুরু করে অন্যান্য সম্পাদকীয় পদ, সদস্য পদ, সেসব পদে শিবিরের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। আমি আপনাকে আগেই বললাম যে পুনম, এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে ২৬তম কেন্দ্র অর্থাৎ ইংরেজি বিভাগের ফলাফল ঘোষণা করা হচ্ছে। এই তথ্যটি আমরা কিছুক্ষণের মধ্যে আপনাকে জানাতে পারবো, স্কুলে দিতে পারবো। আর এই যে ধারায় ফলাফল ঘোষণা করা হচ্ছে, এটি যদি অব্যাহত থাকে তাহলে আমরা আশা করতে পারি
যে রাত 10টা থেকে 10:30টার মধ্যে আমরা পূর্ণাঙ্গ ফলাফল পেয়ে যাব। পুনম, এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফল ঘোষণা কেন্দ্র থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। পুনম। মিজান, আপনাকে ধন্যবাদ। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের সহকর্মী মিজান শাহজাহানের সঙ্গে। 4 দিনের সফরে আগামী রোববার উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উত্তরাঞ্চলের 9 জেলায় ধর্মীয় ও সামাজিক ও এই সফরে তারেক রহমান নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার স্মরণে শোক সভায় আমির খুসরু বলেন, ক্ষমতার লোভে সবাই স্বৈরাচারের সাথে আপোষ করলেও খালেদা জিয়া কখনো আপোষ করেননি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 17 বছরের নির্বাসিত জীবন শেষে গত 25 জুলাই দেশে ফেরার পর প্রথমবারের মতো রাজধানীর বাইরে সফরে যাচ্ছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, সফরে মাওলানা ভাসানী, শহীদ আবু সাইদ সহ জুলাই যোদ্ধা ও নানি তৈয়বা মজুমদারের কবর জিয়ারত করবেন তারেক রহমান। রোববার সকালে ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে বগুড়া যাবেন তিনি। পরদিন যাবেন রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও। 13 জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটে দোয়া মাহফিলে অংশ নিয়ে পরদিন রংপুর, বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। এদিকে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার স্মরণে জিয়া পরিষদ আয়োজিত শোক সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণের অধিকারের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপোষহীন। তার আদর্শকে ধারণ করেই দেশ গড়বেন তারেক রহমান। আজকে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তারাও কিন্তু এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। পরবর্তীতে আবার যে সময়গুলো আমরা অতিক্রম করেছি, 1/11, 1/11, আবার ওই একমাত্র নেতা যিনি আপোষের স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে শুরু থেকে শেষ পতন পর্যন্ত জীবনের বিনিময়ে, নিজের জীবনের বিনিময়ে কোনো ধরনের আপোষ করেন না। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত শোকসভায় মঈন খান বলেন, কোনো শক্তি দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না। খালেদা জিয়ার আদর্শের ধারাবাহিকতায় তারেক রহমান বাংলাদেশকে বিশ্বের বুকে সম্মানজনক জাতিতে পরিণত করবেন। 2008-এ সেই নির্বাচন ছিল সাজানো নির্বাচন। কেন ছিল? সেখানে এমন একটি শক্তি কাজ করছিল যারা বাংলাদেশকে তারা বিরাজনীতিকরণের খেলায় মেতেছিল। বাংলাদেশকে কোনো শক্তি বা কোনো পরাশক্তি কোনোদিন বিরাজনীতিকরণ করতে পারবে এটা আমি বিশ্বাস করি না। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সৌজন্য বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে বন্ধু রাষ্ট্র চীন অতীতের মতো তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিতি ছিলেন। অন্যদিকে ইয়া ওয়েন সাথে ঢাকায় চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, চীন 12 ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচনে বিজয়ী সরকারের সাথে কাজ করতে আগ্রহের সাথে অপেক্ষা করছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকার রায়ের বাজারে বেওয়ারিশ হিসেবে দাফন করা 114 জনের মৃতদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ নিখোঁজ পরিবারগুলোর জন্য ন্যায়ের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেওয়ারিশ হিসেবে দাফন করা 114 জনের মৃতদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ সিআইডি। এই সংক্রান্ত প্রতিবেদন আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হস্তান্তর করা হয়েছে। এ সময় একথা বলেন প্রধান উপদেষ্টা। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই কার্যক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা দিয়েছে।
নির্বাচন কমিশনে এখনো বৈধতা না পাওয়ায় আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। যাচাই বাছাই একটি ছাড়া সব আসনে দলের প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়েছে। উচ্চ আদালতের রায়ে দলের কাউন্সিলর বৈধতা ও লাঙল প্রতীক তারাই পাবেন বলে আশা করছেন দলটির শীর্ষ নেতারা। এদিকে নির্বাচনের পরিবেশ না থাকার অজুহাতে কোনো প্রার্থী দেয়নি আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি জেপি। হুমায়ুন চিশতির রিপোর্ট। দলের চেয়ারম্যান জিএম কাদেরের সাথে শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে গত বছরের 9 আগস্ট অষ্টমবারের মতো ভাঙে জাতীয় পার্টি। সম্মেলন করে দলের সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান, মুজিবুল হক চুন্নুকে নির্বাহী চেয়ারম্যান ও রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করে নতুন কমিটি করেন তারা। তবে ওই কাউন্সিলকে এখনো বৈধতা দেয়নি নির্বাচন কমিশন। এ বিষয়ে হাইকোর্টের দ্বারস্থ হলে নির্বাচন কমিশনের প্রতি রুল জারি করে উচ্চ আদালত। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গত 9 ডিসেম্বর আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর দুই জাতীয় পার্টির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ আত্মপ্রকাশ করে। 18টি দল নিয়ে গঠিত এই জোট নির্বাচনে 122 আসনে প্রার্থী ঘোষণা করে। তবে ঘটা করে জোট করলেও শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেয়নি আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি। মনোনয়নপত্র দাখিলের সময় সেখানে যে আমার প্রস্তাবক এবং সমর্থক দুজনকেই কিডন্যাপ করা হয়েছে। দিনে দুপুরে রিটার্নিং অফিসের সামনে থেকে যদি প্রস্তাব সমর্থকদেরকে নিয়ে যায়, সে অবস্থায় জোটের যারা অনেকেই ইলেকশনে যাওয়া ভয় পাচ্ছেন। আমাদের জোটে যে প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু, তিনি নিজেও নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন, কারণ তিনি বলছেন যে নির্বাচন করার মতো পরিবেশ নাই। এদিকে আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টি থেকে 40 জন মনোনয়ন জমা দিলেও একটি ছাড়া সবার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। বাতিল হয়েছে দলের চেয়ারম্যান ও নির্বাহী চেয়ারম্যানের মনোনয়নও। ইলেকশন কমিশন একটা নির্দেশ দিয়েছে যে জাতীয় পার্টির রিকগনাইজ সিগনেটরি হচ্ছে জনাব কাদের। কোনো বিষয়ে রিটে যদি রুল ইস্যু হয় এবং হিয়ারিং এর জন্য রাখা হয়, অনেক সিদ্ধান্ত আছে, তাহলে এই বিষয়ে কিন্তু আর কার্যক্রম সংশ্লিষ্ট পক্ষের করা উচিত না। নির্বাচন কমিশন কিভাবে কাদের সাহেবের সাইনের যে মনোনয়নপত্র গ্রহণ করার জন্য নির্দেশ দিলেন, এটা আমরা মনে করি এটা নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব আচরণ করেছেন। তারা কোর্টকে মানেন নাই, কোর্টকে অবমাননা করেছেন। দলটির শীর্ষ নেতারা বলছেন, হাইকোর্টের দেয়া রুল শুনানির মাধ্যমে কাউন্সিলের বৈধতা ও লাঙল প্রতীক পাবেন তারা। সেক্ষেত্রে দলীয় প্রার্থীরাও নির্বাচনের সুযোগ পাবেন। আমাদের গঠনতন্ত্রে যা যা আছে, যা যা উপাদান দরকার, সবকিছু মেনেই আমরা কাউন্সিল করেছি। কোর্টে হিয়ারিং হইলে আমার মনে হয় যে আমাদের পক্ষ থেকে সাবমিশন রাখলে কোর্ট মানে কনভিন্স করতে পারবো, এবং আমরা আশা করি যে আমাদের পক্ষে রায় হবে। জাতীয় পার্টির সব অংশের ঐক্য ফিরিয়ে আনা গেলে এই নির্বাচনে ভালো ফল আসতো বলে মনে করেন এই অংশের নেতারা। আমরা চেয়েছিলাম ঐক্যবদ্ধ হয়ে শক্তি সঞ্চার করা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। আনোয়ার হোসেন মঞ্জুর নামেও বেশ। চলমান শৈত্যপ্রবাহে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে আসছে। আবহাওয়া অফিস জানিয়েছে, নওগাঁ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা সহ 12 জেলা এবং রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে চলছে। আপাতত এর তীব্রতা কমার সম্ভাবনা নেই। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় 6.7 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা আরও 5 দিন অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। কয়েকদিন ধরে দেশের উপর দিয়ে হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে, যার ফলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এবার শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় 6.7 ডিগ্রি সেলসিয়াস, আর রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.9। কুয়াশার ঘনত্ব তুলনামূলক কম থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কয়েকগুণ বেড়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জলি জানান, আগামী 5 দিন দেশের তাপমাত্রা আরো কমবে। 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি ধরনের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর মধ্যে 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশা ও তীব্র শীতে লালমনিরহাটেও জনজীবন বিপর্যস্ত। টানা 7 দিন সূর্যের দেখা মেলেনি। তিস্তা ও ধরলার চরাঞ্চলের লোকদের দুর্ভোগ আরো চরমে। কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে চরাঞ্চলের শ্রমজীবী মানুষেরা কাজে বের হতে পারছেন না।
গরম কাপড়ের অভাবে অনেকে আগুনের তাপ নিয়ে শীত নিবারণ করছেন। ঠান্ডা তো আসেই, এর আগেও ঠান্ডা ছিল, এখন আর কি কয়েকদিন থেকে কুয়াশাটা বেশি। ঠান্ডার কারণে ঘরে তো বাইরে বাড়িতে পারতেছি না, একেবারে অন্ধকার হয়ে গেছে কুয়াশাতে, মানে কিচ্ছু দেখা যায় না। জাহিদুল আলম, এটিএন বাংলা। এ বছর থেকে সব প্রতিষ্ঠানকে অনলাইনে ভ্যাট দিতে হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। করদাতাদের ভ্যাট রিফান্ড প্রাপ্তির ভোগান্তি দূর করতে স্বয়ংক্রিয় পদ্ধতির ই-ভ্যাট সিস্টেম উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এনবিআরের সব কার্যক্রম সম্পূর্ণ ডিজিটালাইজড করা হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। করদাতাদের ভ্যাট প্রদান এবং রিফান্ড পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তি দূর করার লক্ষ্যে পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় করেছে এনবিআর। জাতীয় রাজস্ব ভবনে এই ই-ভ্যাট সিস্টেমটির উদ্বোধন করেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান। ফলে আমাদেরকে উদ্বোধনের দিনই ঢাকার 3টি ভ্যাট কমিশনারেটের অধীনে 3 করদাতার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রায় ৪৫ লাখ টাকা পর্যন্ত ভ্যাট রিফান্ড করা হয়। সহজেই এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন করদাতারা। দীর্ঘদিন থেকে আমরা একটা জটিলতায় ছিলাম স্যার, অসংখ্য ধন্যবাদ। আজকে সেই প্রক্রিয়া হলো, এটা অনেক সহজ। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, স্বয়ংক্রিয় এই পদ্ধতির ফলে করদাতাদের আর ভ্যাট কার্যালয়ে আসার প্রয়োজন হবে না। আগামী বছরে আমরা প্ল্যান করেছি যে আমাদের ভ্যাটের আইনও কম্পালসারি ই রিটার্নের সিস্টেমটা চলে আসবে। অনলাইনে দেওয়ার অনেক 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 সুবিধা, কত মানুষকে ট্রাভেল করতে হয় অফিসে আসার জন্য। আমরা ইলেকট্রনিক সিস্টেমটা চালু করে দিই, তারপর আমরা দেখব যদি প্রসেসটাকে আরো সহজ করা লাগে আমরা আইন সংশোধন করব। আমরা এটাকে কমপ্লিটলি স্বচ্ছ করতে চাই। এই পদ্ধতিতে দ্রুত রিফান্ড পাওয়ায় মানুষের মধ্যে কর দেওয়ার আগ্রহ বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। এই রিফান্ড নেওয়ার জন্য যদি দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, এটা কিন্তু আমি মনে করি যে তাহলে আমাদের ট্যাক্স পেয়ারদের প্রতি আমরা ন্যায্য আচরণ করছি। সারা পৃথিবীতে ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়া একটা উৎসব। বিদেশে রিফান্ডের টাকা দিয়ে তারা প্ল্যান করে ফেলে যে এই বছর সে ফ্রিজ বদলাবে, নাইলে এই বছর কোথাও বেড়াতে যাবে। যদি আমরা এগুলোকে স্বচ্ছ করে ফেলতে পারি, প্রত্যেক ট্যাক্স পেয়ার যদি দেখে যে উনি রিটার্ন সাবমিট করলে ওনার যে অটোমেটেড মানে যে অতিরিক্ত টাকাটা হয় এটা ওনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের ট্যাক্স পেয়ারদের রিটার্ন দেওয়ার সংখ্যাটাও বাড়বে। অচিরেই ব্যক্তি করদাতাদের ই রিটার্ন জমার সাথে সাথে রিফান্ডের ব্যবস্থা করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। টোটাল ক্রিয়েটেড ভ্যাট ভিএটেড রিফান্ড। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। বিগত সময়ে সুষ্ঠু নির্বাচন হয়নি মন্তব্য করে এবারও যদি না হয় তাহলে বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়বে বলে জানিয়েছেন জামাত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, অতীতের মতো কেউ পাতানো নির্বাচন করতে গেলে তাদের নির্বাসনে যেতে হবে। নির্বাচন কমিশন ভবনে সিএসির সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। অন্য এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জরাজীর্ণ নির্বাচন ব্যবস্থাকে ধারাবাহিকভাবে ভালোর দিকে নিয়ে যেতে কাজ করছে কমিশন। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে কমিশনে আসেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সহ 6 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ে দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে জামায়াতের সাথে বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ করেন নায়েবে আমির। হুঁশিয়ার করেন, অতীতের মতো কোনো দল আগামীতে পাতানো নির্বাচনের পায়তারা করলে নির্বাসনে যেতে হবে। এখানে প্রোটেকশন কাউকে বেশি দিবেন কম দিবেন এটা আমাদের ইস্যু নয়। আমাদের ইস্যু হচ্ছে এটা যেহেতু নির্বাচনের সময় একটা পাবলিক ইমপ্রেশনের প্রশ্ন আছে, সেজন্য নির্বাচনের বাইরে কোনো সময় হলে সেটা কোনো ইস্যু হতো না, কিন্তু এখন নির্বাচনের সময় এটা একটা ইস্যু। কারণ মানুষ দেখবে যে একজনকে অনেক প্রটোকল দেওয়া হচ্ছে, তার প্রতি মানুষের একটা ইমপ্রেশন হইতে পারে যে হি মে বিকাম সামথিং ইন ফিউচার, যেটা লেভেল প্লেইং ফিল্ডকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এর আগে রাজধানীর বসুন্ধরায় আরেক অনুষ্ঠানে তিনি বলেন, প্রশাসনের একটি দলের প্রতি ঝুঁকে যাওয়া সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে উদ্বিগ্নতা সৃষ্টি করছে। গত 1-2 সপ্তাহ ধরে বাংলাদেশে সরকার এবং আমাদের ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী,
যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতে আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা। অন্যদিকে এনজিও ব্যুরো সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, বিগত নির্বাচনে যে ক্ষতি হয়েছে তা সমন্বয় করে সুষ্ঠু ভোটের প্রত্যাশা করছে কমিশন। ফ্রিঞ্জ ল্যান্ডে যারা প্রান্তিক জনগোষ্ঠী, আর্থিকভাবে প্রান্তিক, তাদেরকে কিভাবে নিয়ে আসা যায়, আমাদের দূর দূরান্তে কর্মরত শ্রমিক ভাইরা যারা অন্য কোনো বিকল্প ব্যবস্থায় ভোট দেওয়ার পদ্ধতি এখনো আমরা অবলম্বন করতে পারি নাই, তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায়, এই সব বিষয়গুলো আপনাদের মাধ্যমে যেন আমরা একটা সহায়তা পেতে পারি। এদিকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর প্রার্থিতা ফিরে পেতে তৃতীয় দিনের মতো আপিল করেন অনেকেই। 3 দিনে আবেদন জমা পড়েছে 288টি। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দলগুলো জুলাইয়ের সনদকে সমর্থন দিয়েছে এবং গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাবে। ইউর এশিয়া প্যাসিফিক বিষয়ক ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে বৈঠকে এমন আশাবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ইউর প্রতিনিধি জানান, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে একটি বড় ও উচ্চ পর্যায়ের নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠাবে সংস্থাটি। ইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান এই সপ্তাহের শেষের দিকে ঢাকায় পৌঁছাবেন। দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 4 আসনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নির্বাচনী মাঠে তার শক্ত প্রতিদ্বন্দ্বী 4 বারের সাবেক সংসদ সদস্য বিএনপির বর্ষিয়ান নেতা মঞ্জুরুল আহসান মঞ্জু। জামাত এই আসনটি এনসিপিকে ছেড়ে দেয় চলছে নানা জল্পনা কল্পনা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কুমিল্লা থেকে আজিজুল হাকিম পলাশের ক্যামেরায় মনির হোসেন তোপুর রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 4 আসনে। বুলেটের গুলির সামনে বুক পেতে দেয়া টকবগে এই যুবক ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবার আমরা ইনসাফের জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, ভারতীয় আধিপত্য বিরোধী অবস্থানের জন্য, সিয়ামরা যেই কারণে তাদের জীবন দিতে চেয়েছে সেটির জন্য হচ্ছে এবার আমরা ভোট দেব। এবার আপনারা সবাই আমরা একসাথে, আমার আন্টি আঙ্কেল মারা যারা আছেন, সিয়ামের আম্মা বলতে পারবে আপনি কি আমার ভোটেই আমারে পাইছেন, আর কোনো সময় পান নাই। রাজনীতির মাঠে নতুন মুখ হাসনাত আব্দুল্লাহ লড়ছেন শাপলাকলি প্রতীকে, তবে নেই চেষ্টার কমতি। জামাতের সমর্থন পাওয়ায় নির্বাচনী কার্যক্রমে বেড়েছে গতি। হাসনাত আব্দুল্লাহকে লড়তে হবে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেয়া 4 বারের সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মঞ্জুর সাথে। যোগ্য দুটোটাই বোঝা যায়, তো মঞ্জুর আহসান মুন্সি মনে করেন পুরানা আর কি, তো যুবক পোলা হয়নি চাই যে আমরা নতুন চাই, তো আমরা তো ভালো লাগে মঞ্জুর আহসান মুন্সি। মঞ্জুর আহসান মুন্সি যে দেবিদ্বারের উন্নয়নের রূপকার, যার দ্বারা দেবিদ্বার আনাচা কোনাচা রাস্তাঘাট হয়েছে, ইনশাল্লাহ আমরা তাকে চাই। এখানে ভালোই সারা পড়তেছে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের, ওনার জনপ্রিয়তা আলহামদুলিল্লাহ আকাশচুম্বী। সবার আশাবাদী যে উনি যদি সংসদে যায় তাহলে আমাদের এই দেবিদ্বারের জন্য ভালো উন্নতি হবে এবং দেবিদ্বারের জন্য ভালো হবে। আমরা জুলাই যোদ্ধারা অনেক দেশ পরিবর্তন করছে, অঙ্কা ইনশাল্লাহ দিলে বিএনপি ক্ষমতা আসলেই আরো দেশটা একটু ভালো হবে। 17 বছর বহুত জেলমেল খাচ্ছে, বহুত মামলা খাইছে, তো বেটার যদি অঙ্কা আমরা না চাই তাহলে বলি কি বেটা এত মামলা খাইয়া আমরা হ্যাঁ দরকার। দেবিদ্বার উপজেলায় মোট ভোটার 4,10,085 জন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে টাঙ্গাইল 7 আসনে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ নির্বাচনী খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমরা এসেছি টাঙ্গাইল 7 আসনে মির্জাপুর উপজেলায়। এই আসনটিতে প্রায় ভোটার সংখ্যা রয়েছে 4.5 লাখ।
বিভিন্ন দলের কিন্তু বেশ কয়েকজন প্রার্থী রয়েছে। এখানে বিএনপি থেকেও অংশ নিচ্ছেন সাবেক এমপি আবুল কালাম আজাদ এবং জামাতের হয়ে যিনি নির্বাচনে অংশ নিয়েছেন তিনি আব্দুল্লাহ তালুকদার। আমরা কিন্তু ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই আসনের উন্নয়নে এবং এই আসন থেকে মাদক চাঁদাবাজি যে সকল প্রার্থী দূর করবে তাদেরকেই তারা নির্বাচিত করবেন। এবং তারা আরও একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে আসলে গত 16-17টি বছর তারা আসলে ভোট দিতে পারেনি, তারা আশা করছেন এবার ভোটের একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ তৈরি হবে এবং সেই পরিবেশের মাধ্যমে তারা উৎসব মুখরভাবে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এই ছিল সালাম স্টিল ভোটের গাড়ি নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর আমার কাছ থেকে। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হলো বাংলাদেশের নাম। এর ফলে বাংলাদেশের নাগরিকদের ব্যবসা ও ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে সর্বোচ্চ $15,000 পর্যন্ত জামানত দিতে হবে। তবে এটা ফেরতযোগ্য জামানত। নতুন এই নীতি আগামী 21 জানুয়ারি থেকে কার্যকর হবে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয়েছে। পররাষ্ট্র দপ্তরের তালিকায় মোট 38টি দেশ রয়েছে। এতে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার নেপাল ও ভুটানও রয়েছে। এছাড়া আফ্রিকা ও লাতিন আমেরিকার বেশ কিছু দেশকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারী ব্যক্তিরা ভ্রমণ ও ব্যবসার জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে আবেদনকারীকে $5,000, $10,000 অথবা $15,000 বন্ড জমা দিতে হবে। ভিসা সাক্ষাৎকারের সময় এই জামানতের পরিমাণ নির্ধারণ করা হবে। কুমিল্লার মুরাদনগরের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে নিয়ে সাবেক উপদেষ্টা কুরুচিপূর্ণ বক্তব্য মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। মুরাদনগর উপজেলার আল্লাহু চত্বর থেকে বিশাল মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নারীরা ঝাড়ু নিয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। পরে সমাবেশে বক্তারা বলেন, আসিফ মাহমুদ ক্ষমতা অপব্যবহার করে দুর্নীতিসহ নানা অপকর্মে করেছেন। এখন আবার বিভিন্ন ষড়যন্ত্র করে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। পুরান ঢাকাকে ঝুঁকি এবং চাঁদাবাজি মুক্ত করার অঙ্গীকার করে ভোটারদের সমর্থন চাইছেন ঢাকা 6 আসনের প্রার্থীরা। সাবেক মেয়র সাদেক হোসেন খোকার জনপ্রিয়তাকে পুঁজি করে এখানে ভোটের মাঠ সুসংহত করার কাজ করছেন তার ছেলে ইশরাক হোসেন। তবে পরিবর্তনের বার্তা নিয়ে বেশ জোরে সোরে নিজের অবস্থান জানান দিচ্ছেন জামাতের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই নির্বাচনী এলাকার মানুষের সাথে কথা বলে রিপোর্ট করেছেন সাজ্জাদ জাহান। গ্যাস সংকট, রাস্তা খোঁড়াখুড়ি আর ঝুঁকিপূর্ণ স্থাপনা এমন নানা সমস্যায় জর্জরিত পুরান ঢাকার গ্যান্ডারিয়া থেকে শাঁকারীবাজার। ঢাকা 6 আসন জুড়ে আছে নাগরিকদের দীর্ঘদিনের নানা ভোগান্তি। দিনের একটি নির্দিষ্ট সময় চুলায় গ্যাস আসায় খাবার দাবারে দুর্ভোগ পোহাতে হয় এই এলাকার বাসিন্দাদের। এই গ্যাসের সংকটটা দূর করতে হবে। মা বোন খেতে পারে না, বাড়ি ঘরে খেতে পারে না, মা বোন রান্না করতে পারে না। ইনশাল্লাহ যারাদের নির্বাচিত করব তারা যেন খুব সুন্দরভাবে কাজ করে। বছরের পুরো সময় ধরে চলতে থাকা রাস্তা খোঁড়াখুড়ি আর যানজটকে সঙ্গী করে চলে এখানকার মানুষের জীবনযাপন। কিছুদিন পর পরে ওয়াসা বিভিন্ন লাইনগুলো নিচ থেকে নেওয়া হয়, কাটা হয়, রাস্তার বিভিন্ন দুর্ভোগ আমরা পোহাতে থাকি। আমি চাঁদাবাজ মুক্ত সমাজ চাই বা প্রশাসনের নৈতিক চরিত্র ভালো চাই। আমরা চাই যে মাদক মুক্ত একটি সমাজ। সংসদ সদস্য যিনি হবেন তার কাছে আমাদের প্রত্যাশা থাকবে সমন্বয় করে যেন এই কাজগুলি করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সূত্রাপুর, ওয়ারী, গ্যান্ডারিয়া ও কোতোয়ালি থানার কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা 6 আসন। এখানে বিএনপির প্রার্থী সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন ডক্টর আব্দুল মান্নান। দুজনের ইস্তিহারে আছে পুরান ঢাকাকে ঝুঁকি ও চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার।
আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকা, সেই আদর্শকে আমি মনে প্রাণে ধারণ করি। এটা আমার রাজনীতির মূল চালিকা শক্তি। সাধারণ মানুষের সাথে মিশে থাকতে হবে এবং তাহলে তাদের যে হাড়ির খবর, অর্থাৎ তাদের যে ঘরের খবর, সেই খবরটি নিয়ে আমাদেরকে জনপ্রতিনিধি হিসেবে ভূমিকাটা রাখতে হবে। পিতা ভালো করলে তার পুত্রও যে তার ফল ভোগ করবে তা না, নিজের অ্যাক্টিভিটিস দিয়েই প্রমাণ করতে হবে যে আই এম দ্য ফিটেস্ট ম্যান ফর দ্য নেক্সট। আমি মনে করি আমরা সবাইকে নিয়েই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশের জন্য আমরা কাজ করছি। গণ অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনে যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে নিজেদের নাগরিক সমস্যাগুলো সমাধানের প্রত্যাশায় আছেন ঢাকা ৬ সংসদীয় এলাকার ৩ লাখ বাসিন্দা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কুমিল্লার ১৪ গ্রামে আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি ১৪ গ্রাম বাজারে। এই ১৪ গ্রাম উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ১১ আসন। এই আসনে অনেক সাধারণ যারা ভোটার রয়েছেন তাদের অনেকের সাথে কথা হয়েছে। তারা যেটি বলছেন, এই আসনটিতে এখন বর্তমানে শক্ত অবস্থানে রয়েছে জামাতের মনোনীত প্রার্থী এবং দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি এই আসনটিতে খুব ভালো অবস্থানে রয়েছেন, কেননা তাদের যে সাংগঠনিক কার্যক্রম রয়েছে এবং সাংগঠনিকভাবেও তারা শক্ত অবস্থানে রয়েছে। এই প্রার্থীকে সাথে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই করার জন্য সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পূর্ণ করেছে ধানের শীর্ষের মনোনীত প্রার্থী এই ১৪ গ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। তিনিও বলছেন যে জয়ের জন্য যা যা করার প্রয়োজন ভোটারদের মন জয় করতে তিনি তা করছেন। সালাম স্ট্রিট ভোটের গাড়ি নিয়ে কুমিল্লা ১১ আসন থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। এবারে অর্থ সংবাদ। যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৫৭,৮৫৫ মেট্রিক টন ভুট্টা। দুপুরে নগরীর সদরঘাটে চট্টগ্রাম বন্দরে জলযান লাইসেন্স কার্যালয়ের পার্শ্ববর্তী কর্ণফুলী নদীর ঘাটে ভুট্টার চালান খালাস শুরু হয়। এমভি বেলটোকিও নামের একটি জাহাজে এসব ভুট্টা ৩১ ডিসেম্বর কুতুবদিয়ায় পৌঁছায়। সেখান থেকে লাইটার জাহাজে করে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, নোয়াপাড়ার বিভিন্ন গন্তব্যে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ২০১৮ সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্র থেকে ভুট্টার কোনো চালান বাংলাদেশে আসলো। বাংলাদেশের পশু খাদ্য উৎপাদনকারী ৩টি প্রতিষ্ঠান এসব ভুট্টা আমদানি করে। এই উপলক্ষে কর্ণফুলী নদীর ঘাটে মার্কিন দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাশে অ্যারিন কভারসাস, বন্দর কর্তৃপক্ষ ও আমদানিকারকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভুট্টার এই চালানটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ভ্যাঙ্কুভার বন্দর থেকে পাঠানো হয়। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থন জানানোয় তাদের সতর্ক করে দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জেনারেল আমির হাতামি বলেছেন, ইরানি জাতির বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যকে ইসলামী প্রজাতন্ত্র হুমকি হিসেবে বিবেচনা করে কঠোর জবাব দেয়া হবে। গত কয়েকদিনে একাধিকবার ইরানের সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইভাবে ইরানে চলমান বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবারে খেলার খবর। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দলের লড়াইয়ে শেষ পর্যন্ত নোয়াখালী এক্সপ্রেসকে ৭ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নাসির হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে ঢাকা। টস হেরে আগে ব্যাটিংয়ে নামে নোয়াখালী। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তারা সংগ্রহ করে ১৩৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন হায়দার আলী। জবাবে ৩ উইকেটে ১৩৪ রান তুলে ৩৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করে মোহাম্মদ মিঠুর দল ঢাকা। ৫০ বলে ১৪-৪ আর ২ ছক্কায় ৯০ রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা নাসির হোসেন। ইমাদ ওয়াসিম অপরাজিত থাকেন ২৯ রানে।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নিজেদের মর্যাদা ক্ষুণ্ণ করে নিরাপত্তা ঝুঁকি নিয়ে ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, আসিফ নজরুল। ভেন্যু পরিবর্তনে এখনো মেলেনি আইসিসির সাড়া। 28 ঘণ্টায় পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হয়নি যোগসু কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের। 23টি কেন্দ্রের ফলাফলে ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে ছাত্র শিবির। 4 দিনের সফরে রোববার উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান। নিরাপত্তা চেয়ে সরকারকে চিঠি। দেশের মানুষের অধিকারের প্রশ্নে আপোষ করেননি খালেদা জিয়া, মন্তব্য আমির খসরু। অতীতের মতো পাতানো ভোট হলে অস্তিত্ব সংকটে পড়বে দেশ, শঙ্কা জামাতের। জরাজীর্ণ নির্বাচন ব্যবস্থাকে ভালোর দিকে নেয়ার চেষ্টা করছে কমিশন, ইসি সানাউল্লাহ। ভোটে অংশগ্রহণ অনিশ্চিত, আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নির্বাচনের পরিবেশ না থাকার অজুহাতে প্রার্থী দেয়নি আনোয়ার হোসেন মঞ্জুর জেপি। এবং যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশ। ব্যবসা ও ভ্রমণ ভিসায় জামানত দিতে হবে সর্বোচ্চ $15,000। 21 জানুয়ারি থেকে কার্যকর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।